28 তারিখে ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। আমি একটা সময় করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যেরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়। তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখব, যদি কোনো সমস্যা সেটা আমরা দেখব, সেটা দরকার হলে বাড়াবো। আর ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিপশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিপশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। যে ওরেলি এটা বললো, এবং ওরেলি চিফ মানে 3 জজ সাহেবরা বললো না তা হবে না, কিচ্ছু হবে না। জজের কোনো ডিসক্রিপশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। শুক্রবার সুপ্রিম কোর্ট নজিরবিহীন একটা নির্দেশ দিয়েছিল। কি সেই নজিরবিহীন নির্দেশ? এসআইআর এর বিচারে বিচারকরা। আজ সুপ্রিম কোর্ট জানালো শুধুমাত্র বাংলার বিচারক নয়, ঝাড়খণ্ড ওড়িশা থেকেও বিচারক নিয়োগ করা যাবে এই এসআইআর এর বিচারে। আর কেন, কোন পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকা জানবো। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, তমশ্রী, দেখো, আজকে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চ যখন মামলা শুরু করে তখনই তারা জানিয়েছিল যে গত শুক্রবার তাদের যে নির্দেশ ছিল তার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি একটি রিপোর্ট জমা দিয়েছেন, এবং সেই রিপোর্টে তিনি জানিয়েছেন যে প্রায় 250-র কাছাকাছি জুডিশিয়াল অফিসার সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে নিয়োগ করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে তাদের ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে প্রায় 80 লক্ষ ডকুমেন্টের ভেরিফিকেশন, অর্থাৎ 80 লক্ষ ভেরিফিকেশন বাকি রয়েছে এখনো। তাদের ভেরিফিকেশন যদি এক একজন জুডিশিয়াল অফিসার প্রত্যেক দিন 250টি করে ভেরিফিকেশনও করেন, তাহলেও তাদের 80 দিন সময় লাগবে, যেটা এখন যে সময় অত্যন্ত বেশি, এবং সেই সময় তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত এদিন নির্দেশ দেয় প্রথমে যে সিভিল যারা বিচারকরা রয়েছেন তাদেরকেও এই যে প্রক্রিয়া রয়েছে সেখানে যুক্ত করার জন্য। জুনিয়র এবং সিনিয়র সিভিল আদালতের যে বিচারকরা রয়েছেন তাদের, অর্থাৎ রাজ্যের যে সমস্ত সিভিল আদালতের যারা বিচারকরা রয়েছেন তাদেরকে ব্যবহার করার কথা বলা হয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি সুযোগ দেওয়া হয়েছে, এবং এটা তার উপরেই ছেড়ে দেওয়া হয়েছে যে যদি তিনি মনে করেন যে এরপরেও তার ম্যান পাওয়ার শর্টেজ হচ্ছে, তারপরে তিনি ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতির সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং ওড়িশা এবং ঝাড়খণ্ডের প্রধান বিচারপতিরা তারা যেন সংবেদনশীল হয়ে বিচার করে বিচারকদেরকে পাঠান রাজ্যের, অর্থাৎ পশ্চিমবঙ্গের এই এসআইআর প্রসেসের যে ভেরিফিকেশন প্রক্রিয়া রয়েছে সেটা শেষ করার জন্য। অর্থাৎ এখনই তাদেরকে নিয়োগ করতে হবে এরকম কোনো সঠিক নির্দেশ দিয়ে দেওয়া যায়নি। তবে প্রধান বিচারপতিরা এটা স্পষ্ট করে দিয়েছেন যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ওপরেই গোটা দায়িত্বটা তারা ছেড়েছেন, যে তিনি যদি মনে করেন যে তার আরও ম্যান পাওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভিন রাজ্যের বিচারকদেরকে নিয়ে এসেও এই ভেরিফিকেশনের বা এই বিচার প্রক্রিয়ায় তারা যোগ করাতে পারেন, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বিচারকদেরকে নিয়ে আসা এবং তাদের রাখা এবং তাদের যে সমস্ত রকমের অ্যালাউন্সেস, সেই সমস্ত খরচ বহন করতে হবে জাতীয় নির্বাচন কমিশনকে, সেটাও আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। অর্থাৎ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি। আরো বিচারক নিয়োগ করা যাবে, শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, দেওয়ানি বিচারকদেরও নিয়োগ করা যাবে এবং ওড়িশা ঝাড়খণ্ডের বিচারকও নিয়োগ করা যাবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে কি বলছেন দেখুন। মাননীয় চিফ জাস্টিস কলকাতা হাইকোর্ট একটা রিপোর্ট পাঠিয়েছে, সেই রিপোর্ট অনুযায়ী 250 জন জুডিশিয়াল অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করে, ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী, যে না তারপরেও আরও জজ দরকার আছে। তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইশন করতে পারে, এবং সেখান থেকে চিফ জাস্টিস 2 হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে, যদি মনে করে চিফ জাস্টিস যে না এটা দরকার আছে।
একদিকে শুক্রবার দিন নজিরবিহীন নির্দেশ দিলেন যে বিচারের দায়িত্বে এবার বিচারকরা, এসআইআর বিচারের দায়িত্বে বিচারকরা, এবং আজ যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিল যে শুধুমাত্র বাংলা নয়, বাংলার বাইরে ভিন রাজ্যের বিচারকও নিয়োগ করা যাবে, ওড়িশা ঝাড়খণ্ডের বিচারক নিয়োগ করা যাবে। আর এই প্রসঙ্গে তৃণমূল বিজেপির কি বক্তব্য দেখুন। এই নির্দেশটা তো দেওয়ারই প্রয়োজন ছিল না যদি নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে কাজটা করত। যদি নির্বাচন কমিশন ভোট চুরি না করে সঠিকভাবে ভোটার লিস্টটা তৈরি করত, তাহলে সুপ্রিম কোর্টে ভারতবর্ষের ইতিহাসে কখনো এরকম হয়নি যে নির্বাচন কমিশনারের কাজটা কোর্টের বিচারপতিদের দিয়ে করতে হচ্ছে। আমরা বিরোধীরা যে ভোট চোর বলছিলাম নির্বাচন কমিশনকে, সেই দাবিকে কার্যত শিরমোহর দিল। এবং এটা তো সত্যি কথা যে আজকে পশ্চিমবঙ্গের থেকে 250 জন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ এই র্যাঙ্কের অফিসারকে তুলে নেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই, যার ফলে পশ্চিমবঙ্গে তা আদালতের কাজকর্ম শিখে উঠছে। স্বাভাবিকভাবে সুপ্রিম কোর্ট আজকে এই ডিরেক্টিভ দিয়েছে যে আপনাদের যদি এখান থেকে জাজ কম পড়ে আপনারা প্রতিবেশী রাজ্য থেকে নিন, কিন্তু কাজটা স্বচ্ছভাবে করুন। নির্বাচন কমিশনের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে বাংলার মানুষের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেন। এই নির্দেশ কার্যত প্রকারান্তরে নির্বাচন কমিশনকে শুধু ইমপিচ করতে বাকি রাখা রয়েছে। গণতন্ত্রটা কিন্তু এনারা শিখে তুলে গিয়েছেন, আর বাংলার মানুষ আদালত শিখে উঠবে এইসব বলে লাভ নেই। মানুষ বাঁচতে চায়, বাঙালি ভোটটা দিতে চায়, যেটা তৃণমূল গত 15 বছর ধরে হতে দেয়নি। সুতরাং আশা করা যেতে পারে অন্তত বিচারকদের প্রতি আমাদের আস্থা আছে, বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে, তাদের স্টুডেন্টসির প্রতি আমাদের আস্থা আছে, তারা নিশ্চয়ই ব্যবস্থা করবেন। আমরা সুপ্রিম কোর্টে বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখি। প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, কথা বলবো। মৈত্রী, আরো একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো যে ডকুমেন্ট নিয়ে নতুন কোনো নির্দেশিকা কি আজ সুপ্রিম কোর্ট দিয়েছে? কথা বলবো মৈত্রীর সঙ্গে, তার আগে আরো একটা বিষয়। 28 ফেব্রুয়ারি ভোটার তালিকা, তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিচারকদের নিয়েও এক নির্দেশ সুপ্রিম কোর্টের, যেখানে শুধুমাত্র বাংলা নয়, ওড়িশা ঝাড়খণ্ডের বিচারক যদি প্রয়োজনীয়তা পড়ে, প্রয়োজন হলে তাহলে ওড়িশা ঝাড়খণ্ডের বিচারকও নিয়োগ করা যাবে। মৈত্রী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, আরও একটা বিষয় জানতে চাইবো যে ডকুমেন্টস অর্থাৎ তথ্য নিয়ে আর কোনো নতুন কি আজ কোনো নির্দেশিকা জারি করেছে সুপ্রিম কোর্ট? দেখো, নতুন তথ্য নয়, তবে একটা ক্লারিফিকেশন আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আগের শুনানির দিন এই প্রশ্নটা বারবার করে উঠছিল যে 14 ফেব্রুয়ারির পরেও নথি জমা নেওয়ার কথা বলা হলো। 14 ফেব্রুয়ারির পরে অনেকের নথি আপলোড হয়নি এবং সেক্ষেত্রে বেশ কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। 15 ফেব্রুয়ারি থেকে যে আপলোড করার যে লিঙ্ক রয়েছে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। আজকে সর্বোচ্চ আদালত এটা স্পষ্ট করে দিয়েছে যে বিভিন্ন সময় তারা যে এর আগে নির্দেশ দিয়েছে, অর্থাৎ আধার বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করার ক্ষেত্রে যদি যে সমস্ত ব্যক্তিরা তারা 14 ফেব্রুয়ারির মধ্যে ফিজিক্যাল অথবা অনলাইনে তাদের নথি জমা দিয়েছেন এবং সেই নথির যদি তাদের কাছে জমা দেওয়ার রিসিট থাকে ইয়ারত দেওয়া, তাহলে সেই নথি গ্রহণযোগ্য হবে। অর্থাৎ ভেরিফিকেশন যখন হবে তাদের জমা দেওয়া সেই নথি গৃহীত হবে। এটা আজকে স্পষ্ট করে দিয়েছে সর্বোচ্চ আদালত। জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে তাদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট নাইডু তিনি উল্লেখ করার চেষ্টা করছিলেন যে এই নথি অর্থাৎ যে রিসিটের কথা বলা হচ্ছে সেই রিসিটের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে, রিসিট ভুয়ো হতে পারে। কিন্তু বিচারপতিরা তারা স্পষ্ট করে দিয়েছেন যে একজন বিচারক তিনি এই নথির মধ্যে পার্থক্য, দুটি কোনটা অরিজিনাল কোনটা ফেক নথি সেটার মধ্যে পার্থক্য করার জন্য তারা যথেষ্ট যোগ্য। এবং তারা এর আগেই নির্দেশ দিয়ে রেখেছিলেন যে যখনই ভেরিফিকেশনের জন্য নথি জমা দেওয়া হবে তখনই ইআরওকে একটি রিসিট দিতে হবে। ফলে রিসিট দেওয়াটা বা রিসিট থাকাটা কোনো নতুন ব্যাপার নয়। ফলে নতুন করে যদি কেউ আসেন তিনি তার কাছে সেই রিসিট থাকবে না, সেটা খুব স্বাভাবিক। কিন্তু যারা 14 তারিখের মধ্যে নথি জমা দিয়েছেন এবং যাদের কাছে রিসিট রয়েছে তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হয় সেটা সুনিশ্চিত করা সর্বোচ্চ আদালতের দায়িত্ব বলে আজকে বিচারপতিরা জানিয়েছেন এবং সেই অনুযায়ী তারা নির্দেশ দিয়েছেন। তমশ্রী, মৈত্রী, আরো একটা বিষয় জানতে চাইবো, এই যে ভিন রাজ্যের অর্থাৎ ঝাড়খণ্ড ওড়িশা থেকে বিচারক নিয়োগ করা যাবে, সেক্ষেত্রে তো আবার সেই সব বিচারকদের নতুন করে ট্রেনিং দিতে হবে, সেক্ষেত্রেও তো একটা ভাষার সমস্যা হতে পারে।
একেবারে দেখো আজকে এই ভাষা সমস্যার বিষয়টা রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উল্লেখ করা হয়েছিল যে যদি ভিন রাজ্য থেকে বিচারকদের নিয়ে আসা হয় তাহলে আবার সার্কেল ব্যাকই হয়ে যাবে যে পুরনো সমস্যার ক্ষেত্রে যে বাংলার সংস্কৃতির সঙ্গে পরিচিত নয়। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত সহ অন্য বিচারপতিরা তারা স্পষ্ট করে এটা বলে দেন যে তারা মনে করছেন যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আর কোনো উপায় নেই এবং সেই কারণেই তারা নেবারিং স্টেট একেবারে গায়ে লাগানো ওড়িশা এবং ঝাড়খণ্ড যাদের সাথে যদি ঐতিহাসিকভাবে এই রাজ্যগুলির সাথে বাংলার যোগ রয়েছে এবং তাদের কালচারাল কিছু ম্যাচও রয়েছে, ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা হলেও তারা বুঝতে পারবেন। সেই কারণেই পড়শি এই দুই রাজ্যের বিচারকদেরকে প্রয়োজনে ব্যবহার করার কথা সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয়েছে, এটাই আজকে জানান প্রধান বিচারপতির বেঞ্চ। তমশ্রী। মৈত্রী, তুমি প্রথম থেকেই সুপ্রিম কোর্টে ছিলে এবং সওয়াল জবাব যখন চলছিল তখন তুমি ছিলে, কি মনে হলো যে ইলেকশন কমিশনের কাজে কি খুশি সুপ্রিম কোর্ট নাকি তাদের কাজে কোথাও একটা তাদের ধাক্কা খেলো? অবশ্যই যদি একবার যদি খতিয়ে দেখা যায় তাহলে আজকের শুনানিতে কমিশনের তরফ থেকে একটা বক্তব্য বারবার করে বলার চেষ্টা করা হচ্ছিল। কমিশন বারবার বলার চেষ্টা করছিল যে তাদের কিছু অধিকার দেওয়া হোক যাতে তারা নির্দেশ দিতে পারেন এই বিচারকদের, বা প্রয়োজনে বিভিন্ন সময় তারা বেশ কিছু নির্দেশ যদি দেওয়ার যে ক্ষমতা রয়েছে সেটা তাদেরকে দেওয়া হোক। কিন্তু আজকে প্রধান বিচারপতির বেঞ্চ সেটা একেবারে মৌখিকভাবে খারিজ করে দিয়েছে। তারা বলেছে যে না, বিচারকরাই সর্বশেষ আধিকারিক, তারাই তাদের সর্বশেষ অধিকার হবে এবং সেক্ষেত্রে তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে কোন ক্ষেত্রে কি করণীয় রয়েছে। এবং এর আগের দিনও কিন্তু দেখা গিয়েছিল যে সর্বোচ্চ আদালত কমিশনের ক্ষেত্রে কিন্তু কমিশনের কাজে যে তাদের বা তাদের ব্যবহারে যে খুব একটা সন্তুষ্ট নয় সেটাও কিন্তু অনেকটাই স্পষ্ট করে দিয়েছিল। তার কারণ তারা বারবার করে যখন গত শুনানিতেও তারা বারবার করে বলার চেষ্টা করছিল যে ভিন রাজ্য থেকে আধিকারিক নিয়ে আসা হোক, সেই আবেদনে তারা মান্যতা দেয়নি। আজকেও যখন কমিশনের তরফ থেকে বারবার করে এই সমস্ত বিচারকদের তারা নির্দেশ দিতে পারবেন, তারা নিজেদের আওতায় রাখতে পারবেন, এ ধরনের অনুমতি যখন চাওয়া হয় সেখানে যেরকম অনুমতি দেওয়া হয়নি, তার পাশাপাশি এই যে কমিশনের তরফ থেকে বৈধ নথি হিসাবে গ্রহণ করার যে সময়সীমা এবং সেখানেও যখন কিছু ওজোর আপত্তি করা হয় সেটাও কিন্তু মানা হয়নি। ফলে কোথাও একটা গিয়ে কমিশনের যে ভূমিকা এবং কমিশন যেভাবে কাজ করছে বিশেষত বাংলায়, সেটা যে সর্বোচ্চ আদালতের খুব একটা পছন্দ হয়নি, সেটা কিন্তু আজকের এবং এই গত কয়েকদিনের শুনানিতে সর্বোচ্চ আদালতের যে ব্যবহার তাতেই কিন্তু বোঝা গিয়েছে। এই নজিরবিহীনভাবে কিন্তু একের পর এক নির্দেশ সর্বোচ্চ আদালতের তরফ থেকে এসেছে। আমরা এর আগেও দেখেছি বিহার এসআইআর এর ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনের যে আধিকারিকরা রয়েছেন তাদের বিরুদ্ধে রাজ্যের তরফ থেকে সেরকম অভিযোগ ওঠেনি এবং সেক্ষেত্রে দাঁড়িয়েও কমিশনের বিরুদ্ধে কিন্তু সেরকম ব্যবস্থা নিতে দেখা যায়নি। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কার্যত একের পর এক ক্ষেত্রে কমিশনকে ধাক্কা খেতে হচ্ছে সর্বোচ্চ আদালতে, বিশেষত বাংলার এসআইআর এর মামলায়। বেশ।